আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে তোমাদের পরীক্ষা শেষ, খুব আনন্দের একটা দিন। আজকে রাতে অনেক মাস্তি করবা, তোমরা অবশ্যই অনেক মজা করবা, চিল করবা, কারণ তোমাদের পরীক্ষা শেষ। টেনশন নাই, পরীক্ষার যে একটা চাপ ছিল সেই চাপ মুক্ত তোমরা অলরেডি হয়ে গেছো। তো তোমাদের আজকে অন্যদিন তো তোমাদের কোনো কথাই শুনি না, সারাক্ষণ স্যারে শুধু পড়ায় পড়ায় পড়ায়। তো আজকে কিছু কথা শুনবো তোমাদের মনের অনুভূতি, মনের ভিউ, হ্যাঁ, সব কিছু আজকে শুনবো। স্যার কততে পাস, স্যার অজানা আতঙ্কে, অজানা টেনশনে আমরা থাকি সার্বক্ষণিক, আমরা কি করব, পাস করতে পারবো কি পারবো না, এরকম একটা টেনশন তোমাদের মধ্যে অবশ্যই হচ্ছে, আমি জানি, বুঝতে পারি। আর অনেকে চিন্তা করতেছে স্যার আমাদের এই ক্লাস মিস হয়ে যেতে পারে। আচ্ছা, আমি তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? আর যারা যুক্ত হয়েছো, কষ্ট করে একটু বান্ধবীদেরকে মেনশন করো, একটু কষ্ট করে একটু মেনশন করে দাও। আচ্ছা, এবার আমাকে একটু বলেন, আপনারা আমাকে স্পষ্টভাবে আশা করি দেখতে পাচ্ছেন তো? ওয়ালাইকুম আসসালাম। বান্ধবী নাই? আর অসুবিধা নাই, এই কম সময়ে বান্ধবী বানাই নিবা। ওকে স্যার, আমাদের বান্ধবী নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করব এসএসসি পরবর্তী সময়ে করণীয় এবং প্র্যাকটিক্যাল বিষয়ে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে তোমরা কথা বলতে বলেছো। আমরা শুধু কথা বললে হবে না, আমাদেরকে স্মারকলিপি দিতে হবে। আমরা সেই আলোকে সামনের দিকে এগোচ্ছি। তোমাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পর্কিত আমরা বোর্ডগুলোর সাথে চেষ্টা করব মোটামুটিভাবে তোমাদের দাবি দাওয়াগুলো লিখিত আকারে ওখানে পাঠানোর। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আমাদের একটা অবশ্যই একটু সময় লাগবে, কয়েকটা দিন। তোমরা সঠিকভাবে সুন্দরভাবে আমাকে অবশ্যই তোমাদের পরামর্শটাও আগে জরুরি, তারপরে আমরা তোমাদেরকে একজন অবশ্যই শিক্ষক হিসেবে যতটুকু বলা দরকার ততটুকুই আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সাপোর্ট দিব। তোমরা ওই আলোকে অবশ্যই কাজ করবা। আচ্ছা, এবার আমরা শুরু করি, দেরি করতেছি না, কারণ এখন আর আমার ভিউ হবে না, এখন আর এত স্টুডেন্ট দেখবে না। কেন দেখবে না? কারণ জানো, কারণ স্যার আমাদের তো পরীক্ষা শেষ, দূর কে দেখে। ওকে, আর তোমরা যারা অবশ্যই সচেতন, তোমরাই এটা দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ। তো আমরা আসছি পরবর্তী সময়ে আমাদের সময় কয়দিন থাকবে? সময় থাকবে 2 থেকে 3 মাস। আসলে 2 মাস না, 3 থেকে 4 মাসের মতো হয়। পরীক্ষার রেজাল্ট দেয় 60 দিনের মধ্যে। যেদিন শেষ হয় সেদিন থেকে 60 দিন তোমরা হিসেব করো। তাহলে পরীক্ষা শেষ হয়েছে আজকে থেকে 60 দিন, মানে 60 কর্মদিবস। এটা হিসাব করে তুমি দেখবা কতদিন হয়, এর মধ্যে তোমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হবে। নিয়ম হলো 60 দিনের মধ্যে প্রকাশিত হয়, সবসময় হয়ে আসছে। তো হিসাব করো। আচ্ছা, তাইলে এখানে কয়দিন? এখানে 2 মাস। এরপরে রেজাল্ট প্রকাশিত হওয়ার 1 মাস বা 1 মাস বা 1.5 মাসের মধ্যে কলেজে ভর্তির সার্কুলার দেয়, কলেজে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়। ওকে, তাহলে এই সব কিছু মিলে 3 মাসের মতো বা 3.5 মাসের মতো তোমরা সময় পাবে ইনশাআল্লাহ। তো এই সময়টা কিভাবে কাটাবা, এটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আজকে। এছাড়াও তোমাদের কিছু প্রশ্ন আছে, স্যার আমাদের অবজেক্টিভ সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে পাস, এটা তোমাদের সবচেয়ে আসলে প্রাণের দাবি। তুমি দেখা গেছে একজন স্টুডেন্ট লিখিত সিকিউতে সে 70-এর মধ্যে 60 পাচ্ছে, আর এমসিকিউতে সে মাত্র 4 পাচ্ছে, 5 পাচ্ছে, 6 পাচ্ছে। এর কি ফেল? এটা তো অমানবিক, অন্যায়। এই অন্যায়টা কখনো হওয়া উচিত না। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। আর তোমরা অবশ্যই একটু বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করো, একটু মেনশন করো। ওকে, আমরা একটু চলে যাচ্ছি সামনের দিকে। প্র্যাকটিক্যাল কি, কেন, কিভাবে, এটা 25 মার্কের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তোমরা জানো, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল একটু বেশি, আর তোমরা যারা কমার্সের বা আর্টসের স্টুডেন্ট রয়েছে তোমাদের 2-1টা প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালি কিন্তু 25 মার্কস, এটা কিভাবে সম্ভব?
এটা পাওয়াটা। আমি যদি বলি 25-এ তোমরা পাবা, এটা কি বিশ্বাস করবা? হ্যাঁ, এটা অবশ্যই বিশ্বাস তোমাদেরকে করতেই হবে। এই বিশ্বাসটা কখন বুঝবা? যেদিন রেজাল্ট দেয় সেদিন তুমি ব্যবহারিকে কত পেয়েছো তখন সেটা দেখে নিবা। অবশ্যই 25-এ 25 পাবা। আর এটা নিয়ে আমার স্টুডেন্টগুলো রাত দিন একাকার টেনশনে চিন্তায়, স্যার খাতা ঠিক মতো লিখতে পারি নাই, হ্যাঁ স্যার আমি একটু গোপন কথা বলি, স্যার আমি তো আমার ছোটো বোনের হাতে লিখছি, স্যার আমি তো আরেকজনের হাতে লিখছি, স্যাররা কি এটা কেটে দিবে, বাদ দিবে? আরে বাবা কে বলে? তুমি তোমার 14 গোষ্ঠীর হাতে লেখো, কোনো সমস্যা নাই, খাতা একটা উপস্থাপন করতে পারলে হইল। হ্যাঁ, তুমি কার হাতে লিখছো না লিখছো এটা ওনারা কখনো দেখে না, বলেও না যে তুমি কার হাতে লিখছো। ওটা তো প্র্যাকটিক্যাল, তোমরা এমনিতেই পরীক্ষার চাপে আসো, প্র্যাকটিক্যালটা অন্য কারো হাতে লিখছো, এটা আমরাও বুঝি, এটা আমরা জানি না, অবশ্যই সব কিছু জানি, তোমাদেরকে আমরা বুঝি, বাট খাতাটা উপস্থাপন করাটাই হলো আসল। এবার আসি এখানে কি কি জিনিস আছে। এইবার একটা প্র্যাকটিক্যালের একটা প্রশ্ন দেখো। তো এই প্রশ্নটা হচ্ছে কি কি জিনিস থাকে আসলে প্র্যাকটিক্যালি, কি কি জিনিস থাকে। প্র্যাকটিক্যালে যেটা থাকে এটা হলো কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল, এটা 2020 সালের একটা প্রশ্ন। প্র্যাকটিক্যালে দেখো, প্র্যাকটিক্যালে প্রথমে 1 নম্বরে লিখিত, আমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিতটা 15 মার্কের পরীক্ষা হবে। 25-এর মধ্যে 15 মার্ক লিখিত কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। কৃষি শিক্ষার জন্য লিখিত হবে। শুধু আইসিটি পরীক্ষাটা তোমার নিজের যে স্কুল, ক্যারিয়ার শিক্ষা, আইসিটি, শারীরিক শিক্ষা, এই 3টা সাবজেক্ট তোমার স্কুলে হবে। তো স্কুলে হলে তো বাজিমাত, কোনো টেনশন নাই, খালি গেছো সেখানে গিয়ে টিচারদের সাথে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো, ভালো আছেন কিনা, এই হাই হ্যালো করে আসছো সেখানে, ওখানে তোমার 25-এ 25 রেডি। ক্যারিয়ার শিক্ষাতে 50 মার্ক, 50-এ 50 রেডি। আর শারীরিক শিক্ষাতে 100 মার্ক, 100-তে 100ই রেডি। ওকে। আর আইসিটিতে যে 25, ওই 25-এ 25 তোমার রেডি, কোনো টেনশন করতে হবে না স্যার আমার 25 দিব নি, ও স্যার দিব কি না, আসলে আরে দিবে তো তোমার টিচাররা কখনোই তোমাকে খারাপ করতে দিবে না। ওরা চাইবে ও তোমাদের সাথে যতই কথা কাটাকাটি থাকুক স্কুলে, যতই তোমাদের সাথে খারাপ সম্পর্ক থাকুক না কেন, ওনারা এই দিন শেষে এক জায়গায় হয়ে ওনারা এই জিনিসটা চিন্তা করে, ও তো স্টুডেন্ট, ও তো বাচ্চা মানুষ, ও একটু সামান্য হয়তো ভুল করে ফেলছে। এতটা কঠিন কখনো টিচাররা হয় না, আমরা টিচাররা কখনোই, হয়তো তোমরা আমাদেরকে অনেক মনে করো যে অনেক রাগান্বিত, স্যারের মন অন্যরকম, স্যার অনেক খ্যাটখ্যাটি, হ্যাঁ মানে খিটখিটি মেজাজের, স্যার শুধু মানে বেশি কথা বলে, বা এই জাতীয় অনেক কথা তোমরা টিচারদেরকে নিয়ে মন্তব্য করো। এবং টিচারদের তো নিকনেম তোমরা দিয়েই রাখো, ওই টিচার ওই নামে, ওই টিচারের সেই নামে, এক একজন টিচারকে এক একটা নিকনেমে তোমরা ডাকো। এটা তো সবসময় করে আসো, আমি শিক্ষকতা করি, আমি জানি। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে কি টাকা পয়সাও তো কিছুটা চাই স্যারেরা, একটু চাটা খাওয়ার জন্য, একটু চা নাস্তা খাওয়ার জন্য। আরে সরি, আমার কালো কালো দেখা যাচ্ছে, কালো দেখা গেলে ফলাফল থাকে না। আচ্ছা ওকে, একটু সুন্দর লাগলে তো স্টুডেন্ট ভাবে যে না স্যার একটু সুন্দর লাগতেছে, তো তার ক্লাসে একটু থাকি, আর ওই স্লাইডটা থাকলে একটু কালো কালো দেখা যায়, তো সেদিকে যাচ্ছি পরে। তো এখন যদি সময় না দিতে পারো তাহলে আর সময় আর দিতে পারবা না। ওকে, এখন স্টুডেন্টগুলো ভাবে যে স্যাররা মনে আমাদেরকে মার্ক দিবে না। 100% স্যাররা মার্ক দিবে। কি বলো, স্যাররা মার্ক দেয় না কেন? অবশ্যই দিবে, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, লিখিত এখানে যখন তুমি কেন্দ্রে যাবো, আমি কৃষি শিক্ষার কথা আগে বলতেছি, কারণ আমার এখানে মানবিকের অডিয়েন্স রয়েছে, সায়েন্সের অডিয়েন্স রয়েছে, এমনকি কমার্সের, এদের সবারই কৃষি শিক্ষা আছে। ওকে, তো এই কৃষি শিক্ষাওয়ালাদের একটা কথা বলি, স্যার কৃষি শিক্ষাতে কত? 25 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই 25-এর মধ্যে লিখিত হবে 15 মার্ক। প্রথমে অ্যাজ ইউজুয়াল যেভাবে কেন্দ্রে যাও, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড যেভাবে নিয়ে যাও, ফাইল যেভাবে নিয়ে যাও, ঠিক সেইভাবে নির্ধারিত যেদিন তোমাকে তারিখ দেয়, যেই সাবজেক্টের জন্য যেদিন প্র্যাকটিক্যালের জন্য, ওইভাবে তুমি কেন্দ্রে যাবে, ওইভাবে ড্রেস আপ করে কেন্দ্রের মধ্যে যাবে। গেলে তোমাকে 10টা বাজে ওনারা আবার আগের মতো প্রশ্ন একটা দিবে। তো প্রশ্নটা কোনটা দিবে? এই যে ধরলাম একটা প্রশ্ন তোমাকে দিবে, এই যে দেখো কি প্রশ্ন দিবে, ধরলাম এই প্রশ্নটা দিচ্ছে, এটা 2020 সালের প্রশ্ন আর কি, নমুনা প্রশ্ন। তো এটা 2020 সালের প্রশ্ন, তো আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এরকম একটা প্রশ্ন তোমাদেরকে দিবে, আগের মতো করে খাতার মধ্যে বিষয় কোড লিখবা, যেভাবে লেখা দরকার, বিষয় কোড যেটা আছে সেটা সুন্দর করে লিখবা, রোল, রেজিস্ট্রেশন নাম্বার যেভাবে আছে সুন্দর করে সব ফিল আপ করার পরে এইবার 1 নং প্রশ্নের উত্তর। এখন প্রশ্ন হইল, স্যার এই কৃষি শিক্ষা কবে পড়ছে, এখন তো এগুলো মনে নাই, এখন কি করতাম আমি? দেখেন, আপনার টেনশিত হওয়ার দরকার নাই, কিচ্ছু করার দরকার নেই। প্রথম কি, মাটির প্রকৃতি ধরলাম, এটা আসলো না, ধরলাম এটাই আসলো, মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ। এখান থেকে 15টাতে কিন্তু একটাতে 1 করে, হ্যাঁ বলছে কি
15টাতে 15 কয়টা প্রশ্ন করতে বলছে যে কোনো যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করো। ও সরি, যে কোনো একটি, তো কয়টা দিছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। ও বাবা রে বাবা, 10টা থেকে যে কোনো একটা পরীক্ষণ সম্পন্ন করতে। এখন প্রশ্ন হলো স্যার কি করবো ওই দিন? তো মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট আমরা তো দেখি কি করে, বই একটা নিয়ে যায় সাথে, বই দেখে দেখে লিখে দেয়। ইভেন কি স্যারেরাও তাদেরকে হেল্প করে, এটা আমরা দেখি। তো প্র্যাকটিক্যালে যেটা করা হয় এটা অবশ্যই এটা আমরা আমাদের চোখের দেখা, এটা আমরা দেখি। স্যারেরাও বলে লিখতে থাকো, কারণ ওই সময় আবার ম্যাজিস্ট্রেট থাকে না, তো ওরও ইচ্ছা মতো একদম মানে যে জানতে পারে, কেউ ফোন খুলে লেখে, কেউ মোবাইল খুলে লেখে, সরি ফোন আর মোবাইল তো একটাই, কেউ বই খুলে লেখে, যেইভাবে সম্ভব সে সেভাবে লিখতে থাকে। কারণ এইটা এমন একটা জিনিস যেখানে কোনো চাপ নাই, টেনশন নাই, গার্ড নাই। ওকে, গার্ড আছে অবশ্যই, বাট এত টেনশন নাই। তো এইটা হচ্ছে সেই তোমার একটা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন থাকবে, তুমি একটা প্রশ্ন লিখবা এবং এটা লিখে অবশ্যই একটু বড় সড়ো করে লিখবা, যেহেতু 15 মার্ক, একটু বড় সড়ো করে তুমি লিখবা। হ্যাঁ, প্রয়োজনে বইয়ের সহযোগিতা নিতে পারো, প্রয়োজনে টিচারদের সহযোগিতা নিতে পারো। এরপরে এই দিক দিয়ে তোমাদের পরীক্ষা হবে। আরেক দিক দিয়ে তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতাটা, যেটা তুমি কষ্ট করে চিত্র অঙ্কন করছো, কিছু লিখছো, হ্যাঁ, ওই খাতাটা শো করবে। এই দিক দিয়ে তোমাদের পরীক্ষা চলবে, ওই দিক দিয়ে একজন একজন করে ডাক দিবে। প্রথম রুল যার, প্রথম তোমাদের সামনে যে সিরিয়ালে, তাকে ডাক দিবে, বাবা আসো। সে বলবে কি হয়েছে স্যার, আর এটা বলবে না তো, সে বলবে ঠিক আছে স্যার আসছি, আসসালামু আলাইকুম। যে ওয়ালাইকুম আসসালাম, তোমার প্র্যাকটিক্যাল খাতাটা একটু দেখাও। তো এইবার সে কি করবে, ওই যে তার ব্যবহারিক যে খাতাটা, এই ব্যবহারিক খাতাটাতে 5 মার্ক। কত মার্ক? 5 মার্ক। এই 5 লিখতে গিয়ে অনেক ফলাফল শহীদ হয়ে গেছে, সরি শহীদ হয় নাই, মানে একদম অবস্থা শেষ হয়ে গেছে। তো কিভাবে মাত্র 5 মার্কের জন্য এত কিছু, এই যে খাতা যেটা, হ্যাঁ, ওইটা শো করবে। শো করার পরে ওনারা সামনে শুধু কি করবে, এটা দেখার সুযোগ নাই, শুধু এভাবে উল্টাইতে থাকবে, উল্টাইতে থাকবে, উল্টাইতে থাকবে, আর টান থাকবে, উল্টাইছে 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 উল্টাই, শেষ, ঠিস ঠিস, এইভাবে ছুড়ে মারবে, তোমার খাতা শেষ, স্যারদের দেখা শেষ। এখন প্রশ্ন, স্যারেরা কি এই খাতাগুলো হুবহু লাইন বাই লাইন পড়বে? স্যারের সময় কই, সময় নাই। স্যাররা কি করবে, ওরা শুধু পৃষ্ঠা তো গুনবে না, শুধু পৃষ্ঠা উল্টাবে আর দাগ দেবে, কাটতে থাকবে কাটতে থাকবে কাটতে থাকবে, শেষ। তোমার রোল কত, রেজিস্ট্রেশন নাম্বার কত, এটা ফেলে দিছে, শেষ। তুমি সামনে বসছো, বসার পরে প্র্যাকটিক্যাল খাতার কাজ শেষ। এবার তোমাকে মৌখিক প্রশ্ন করবে, কয়টা? 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 5টা প্রশ্ন করবে। এবার তোমাকে যদি ভালো লাগে, তোমার চেহারা যদি একটু সুন্দর হয়, তুমি যদি সুন্দর করে হাসি মুখে যদি কথা বলো, একদম সাহসের সাথে তোমাকে প্রশ্ন করবে যে বলো তো বাবা, কৃষি শিক্ষা কাকে বলে? বলো তো একটা কৃষি উপকরণের নাম, বলো তো আধুনিক কৃষি একটা উপকরণের নাম, বলো তো গরুর পরিচর্যা কিভাবে করব। এই জাতীয় তোমাকে 5-6টা প্রশ্ন। এখন এই প্রশ্নগুলো কোথায় আছে? ওই যে প্র্যাকটিক্যাল খাতাটা কিনছো, কেনার পরে দেখবো ছোট্ট একটা বই দিছে, ছোট্ট একটা টিকা দিছে, ওটার মধ্যে এই জ্ঞানমূলক যে প্রশ্নগুলো তোমাকে করা হবে এগুলো। তারপরে তোমার প্র্যাকটিক্যাল শেষ, চলে আসবে বাসার মধ্যে। এটার নাম প্র্যাকটিক্যাল। আর তোমরা টেনশনে শেষ, মাগো মা কি অবস্থা হবে, কোথায় যাব, কি করব না করব, একদম তোমরা টেনশিত। দেখছো প্র্যাকটিক্যালের নাম কি? তাহলে মেইন কথাটা হচ্ছে খাতা। তোমরা অনেকে ভাবো যে স্যার আমরা যে খাতাটা লিখছি বাসার মধ্যে এতদিন বসে, ওটাই মনে প্র্যাকটিক্যাল না, ওটাতে মাত্র 5 মার্ক। ওটাতে কত? মাত্র 5 মার্ক। এই 5 মার্ক নিয়ে তোমরা কেন এত টেনশিত হও? এখানে যে 15 মার্ক, এটার দিকে একটু তাকাও। এখানে 15 মার্ক কিন্তু লিখিত, ওই যেটা ওখানে বসে বসে লিখবা সেখানে 15 মার্ক। আর এখানে মৌখিক পরীক্ষাতে থাকবে কত? 5 মার্ক। এখন স্যার ধরলাম আমি মৌখিক পরীক্ষায় কিছুই পারলাম না, ধরলাম আমারে প্রশ্ন করলো কি জানি বলে কৃষি নিয়ে একটা প্রশ্ন করলো, আমি পারলাম না, তাইলে কি আমার নাম্বার কাটা যাবে, বা আমাকে কি 5-এ 5 দিবে না? ওরে বাবা, সেখানে যাও মানেই 5-এ 5। সেখানে তুমি সুন্দর মতো একটু ব্যাটকাইলেও 5-এ 5, সুন্দর মতো সামনে গিয়ে দাঁড়াইছো, হ্যাঁ 5-এ 5। ওইটা নিয়ে টেনশন কোনোভাবে করার দরকার নেই, কারণ তোমাদের থেকে কেন্দ্রের একটা ফি নেওয়া হয়েছে, ওটাতে তোমার মার্ক যুক্ত হয়ে গেছে। ওকে, এইবার আমরা পরের দিকে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা দেখো, জীববিজ্ঞান। এটাও একটা প্রশ্ন, জীববিজ্ঞান। এখন যাদের জীববিজ্ঞান আছে তারা বলবো স্যার আমাদের জীববিজ্ঞান কেমন প্রশ্ন হতে পারে? ঠিক এটার মতো যে কোনো একটা পরীক্ষণ লিখবা। ওকে, 15 মার্কের একটা পরীক্ষণ। এরপরে এখানে দেখো, এখানে একটু বুঝো। ওকে, যে কোনো একটি পরীক্ষণ লিখবা, লেখার পরে দেখো উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল তুমি আগে দেখাইতে হবে। ফলাফলটা কি, সেটার জন্য 4 মার্ক থাকবে।
আর এই যে মৌখিকের জন্য তোমার থাকবে এই 4 মার্ক। আর এই যে ব্যবহারিক খাতা কষ্ট করে চিত্র লিখতে 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 তোমাদের অবস্থা শেষ, ওইটাতে মাত্র 2 নাম্বার, মাত্র 2 মার্ক। দেখছো যারা সায়েন্সের আছে স্টুডেন্টগুলো একটু খেয়াল করে দেখো, তোমাদের যে ব্যবহারিক খাতা ওটাতে 2 মার্ক বা 3 মার্ক। তোমাকে এই যে এইটার উপরে পরীক্ষণ লিখবা, পরীক্ষণ দিয়ে ফলাফল তোমরা দেখাইতে হবে হাতে কলমে, সেগুলোতে তোমাদের মার্ক রয়েছে। এবার মৌখিক পরীক্ষাতে 4টা প্রশ্ন জিজ্ঞেস করবে, 5টা প্রশ্ন জিজ্ঞেস করবে 4 মার্কের। আর খাতা নিয়ে তোমরা সবসময় একটা টেনশনে থাকো, আর সেখানে মাত্র 2 মার্ক। অবস্থা দেখছো? বিষয়টা বুঝছো কি না? এইভাবে পরীক্ষাগুলো, ব্যবহারিক পরীক্ষাগুলো দিতে থাকবা, কোনো টেনশন করবা না, ইনশাল্লাহ আল্লাহ ভরসা। ব্যবহারিক পরীক্ষা অনেক 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 ভালো হবে। শুধু টেনশন করো স্যার ব্যবহারিক কী হবে, কেমনে দিব, কেমনে না দিব, একদম শেষ, আত্মবিশ্বাস জাগাইয়ে দিলাম। ওকে, এবার আসি এসএসসির এই 3 মাসে তোমার করণীয় কি? বলো প্র্যাকটিক্যাল নিয়ে কোনো প্রশ্ন তোমাদের মধ্যে আছে কিনা? প্র্যাকটিক্যাল নিয়ে কোনো প্রশ্ন তোমাদের মধ্যে আছে কি না? স্যার কই থেকে লিখবো, কেমনে লিখবো? বললাম তো বইটা নিয়ে যাইও যাওয়ার সময়। যেমনে লিখো, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, তুমি ওখানে মার্ক পাইবা। যেমনে লিখো, ওইটা ওই পর্যন্ত পৌঁছায় না, ঠিক আছে? আরে মৌখিক কিচ্ছু পারবা না, পারার দরকারও নাই। আচ্ছা 45 দিনের রেজাল্ট দিলে তো ভালো কথা, দাও। আচ্ছা এইবার আসি এসএসসির পরে প্র্যাকটিক্যাল নিয়ে কারো কোনো কথা নাই, সমস্যা নাই, এখন তো বুঝে গেছো, টেনশন করবা না। তোমাকে টিচাররা যখন মৌখিক নেয় তখন দেখে প্রশ্নের কয়টা উত্তর দিতে পারছো সেটা দেখে না, তোমার সাহস আছে কি না। আর সারাদিন পোস্ট করে, সারাদিন সকালে পোস্ট করি, আজকে সন্ধ্যায় পোস্ট করলাম, তোমাদের এত বেশি উৎসাহিত, এত বেশি সাহস দিচ্ছি, এরপরে যদি বলো স্যার আমার সাহস নাই, তাহলে আমি ব্যর্থ, তোমরা ব্যর্থ না, ব্যর্থ আমি। এত বেশি সাহস দিচ্ছি, তারপরেও যদি বলো যে স্যারদেরকে তো ক্লাস খাওয়াইতে হবে, যেই করে হোক, চোখের চাহনিতে, হৃদয়ের, হ্যাঁ মানে এমনভাবে হৃদয়ের গহীন থেকে ওনাদের সাথে একদম, স্যার পারি না তো, পারি না স্যার, হ্যাঁ মানে পারো না তো ভালো কথা, হ্যাঁ স্যার সরি স্যার আমার জানা নাই, স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না। আর তোমাকে যদি প্রশ্ন করে, যে একটা প্রশ্ন করছে যে জীববিজ্ঞানের জনককে, আরে স্যার ও স্যার মনে পড় না, না স্যার, এরকম অনেকে করে, কি করে, স্যার মনে পড়তেছে না, না না স্যার। এইটা কিন্তু অভদ্রতামি, এই অভদ্রতামি কাজ কখনো করা যাবে না। সরি স্যার পারি না, কত ভদ্র একটা মেয়ে, আরে টিচার বলবা সে পারে না, কত সুন্দর বিনয়ের সাথে বলছে। আর কিছু কিছু ছেলে মেয়েদেরকে যখন ভাইবা নেওয়া হয়, মৌখিক পরীক্ষা নেওয়া হয়, এরা যেই রিয়েক্ট করে, আরে স্যার মনে পড়তেছে, স্যার আরে অবস্থা শেষ, যেই নাচানাচি, স্যার মনে পড়তেছে, হ্যাঁ স্যার এই মুহূর্তে মনে পড়তেছে, আরে তোমার এরকম করতে বলে কেন? পারি না, সরি স্যার পারি, এটা হবে, এটা শেষ স্যার। তোমার তো এখানে সাহসটা দেখতেছে, তোমাকে ওভার কনফিডেন্স তো নেওয়ার এখানে দরকার নাই। আর সবসময় হাসি মুখে, হ্যাঁ জি স্যার, হ্যাঁ স্যার পারছি স্যার, জি স্যার, যে এইটার নামে ভাইবা, তোমাকে দেখে তুমি মানুষটা কেমন, হ্যাঁ এটার নামে ভাইবা। আর ভাইবাতে অ্যাটেন্ড করা মানে ফুল মার্ক পাওয়া, মৌখিকে অ্যাটেন্ড করা মানে ফুল মার্ক পাওয়া, ঠিক আছে? এই কাজগুলো করা যাবে না। নয় পাইলে পাস। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন নাই? কি উল্টাপাল্টা এমনিতেই সব চলে যাচ্ছে, আমি দেখি অনেকে আছে ও স্যারের এমন তো আমাদের পরীক্ষা শেষ, স্যারের তো আর দরকার নাই, আমরা এখান থেকে চলে যাই। অনেকে কী করে, আস্তে আনফলো করে চলে যাচ্ছে। আরে বাবা লস তোমার হয়। এইচএসসিতে তোমাদের তো এখন সময় পাইছি আমি, মাত্র কয় মাস, 1 মাস
তোমাদের সাথে আমার পরিচয় মাত্র 1 মাস, 1 মাসে আমার পরিশ্রম এটা দেখছো। আর এইচএসসিতে যে 2 বছর তোমরা আমাকে পাচ্ছ, তখন আমার পরিশ্রম কীরকম হবে এটা কল্পনাও করতে পারবে না। আর তোমরা কি করো, স্যার আমাদের তো এখন কাজ শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আফসোস, কিন্তু তোমরা তোমাদের নিজের পায়ে নিজেরই কুড়াল দিচ্ছ। কি এসএসসি শেষ, এইচএসসির পোলাপাইনের পড়া আমি শুরু করব খুব শীঘ্রই, হতে পারে আগামী সপ্তাহে, হতে পারে 2-4 দিন পরে। প্রতিনিয়ত এইচএসসির পোলাপাইনকে উৎসাহিত করা হবে, ওকে। আর এরই ফাঁকে ফাঁকে আমাদের তো ইংলিশ কোর্সটা চলতেই থাকবে। এবার আসি, এসএসসি পরীক্ষার পর 3 মাসে তোমার করণীয় কি? ভাষার দক্ষতা তোমাকে অবশ্যই বাড়াতে হবে। ভাষার দক্ষতা হতে পারে সেটা ইংরেজি গ্রামার, হতে পারে ভোকাবুলারি, হতে পারে রিডিং। যারা অনেক স্টুডেন্ট আছে রিডিং পারে না, আমি কি জানি বলে ইন্টারে 2টা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে বাবা বলো তো ন্যারেশন কত প্রকার? কই স্যার এটা জানি না তো। আরে ন্যারেশন যে 2 প্রকার এইটাই কইতে পারবে না পোলাপাইন। তার মানে কি অবস্থা দেখছো, অনেকে রিডিং পারে না। আর রিডিং জিজ্ঞেস করলে ওরা মানে বুঝে না যে স্যার এটা কি বলছেন স্যার। হ্যাঁ, তো অনেক সমস্যার মধ্যে আমরা আছি। তো যাই হোক, এই সময়টা তোমাদের কাজ কি, গ্রামারটাকে স্ট্রং করে ফেলবা, শব্দভাণ্ডার বাড়াবা এবং রিডিং দক্ষতা উন্নত করা। যারা রিডিং পারো না তোমরা এই সময়টাকে কাজে লাগাও, ওকে। এরপরে কম্পিউটার শেখা। তোমার যদি স্যার আমার কাছে ভালো লাগে না, ইংরেজি ভালো লাগে না, বাদ, তাহলে তুমি কম্পিউটারটা শেখো, এই তো সময়। এরপরে আর সুযোগ পাবা না, ওকে। এরপরে স্যার ভবিষ্যতের এবার বই পড়ার অভ্যাস করো, ভালো ভালো গল্পের বইগুলো পড়তে থাকো, হাদিসের বইগুলো পড়তে থাকো, হ্যাঁ, যেগুলো পড়লে তোমার কাছে ভালো লাগবে, উপন্যাসের বই, এগুলো পড়তে থাকো। হ্যাঁ, আর যত অলস মস্তিষ্ক শয়তানের ভাই, তুমি যত অলস থাকবে তত খারাপ কাজে জড়িয়ে পড়বা, ওকে। এই জন্য এই কাজগুলো করতে থাকবে। এবার ভবিষ্যতের কিছু লক্ষ্য নির্ধারণ করতে পারো যে স্যার আমি বড় হয়ে কি হব। ছোটোবেলা তোমাদেরকে জিজ্ঞেস করলে বলো স্যার এই তুমি বড় হয়ে কি হবে? স্যার আমি বড় হয়ে ডাক্তার হব, একটা সবসময় এটা একদম কথা। পরে দেখে এবার ডাক্তার তো দূরে থাক, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হয় না। এখন মেইন সমস্যাটা কি? মেইন সমস্যা তার লক্ষ্য ঠিক নাই। ছোটোবেলায় এটা শুনে এই তুই কিরে হইবি ডাক্তার, তাহলে স্যার আমিও ডাক্তার হব, ওকে। এটা শুনে ওটা শুনে ও ছোটোবেলা থেকে এটা নিয়ে কাজ করে না। এই জন্য তোমরা কি এখন লক্ষ্যহীনভাবে আসো, এমন অবস্থায় আছে লক্ষ্যহীন, তোমাদের কোনো লক্ষ্য নেই, মেজরিটি পার্সেন্টেজ এটা নাই। এই জন্য তোমাকে এখন লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কি করব। এরপরে তোমরা স্যার এসএসসি তো শেষ, এসএসসির পরে যারা সায়েন্সে থাকে তারা চিন্তা করে ধর সায়েন্সে কি কষ্ট, আমরা মানবিকে চলে যাবো, এরকম অনেক স্টুডেন্ট আছে। এরপর অনেকে চিন্তা করে স্যার যারা কমার্সে থাকে তারাও চিন্তা করে আমরা মানবিকে ভাম্পার ফলন, ওকে। এবার আসি, কারণ সায়েন্সে কারা থাকবে? যারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, হ্যাঁ, আর এরা সায়েন্সের জন্য চেষ্টা করবে, এরা সায়েন্সে ভালো কিছু করতে পারবে। এর বাকিরা যা আছে সব আসছে পরে। এরপরে আসি এসএসসি পরীক্ষার পর এই সময়টা আনন্দের সঙ্গে শেখার সময়। দেখছো, আনন্দের সঙ্গে শেখার সময়। এবার একটু সময় নিয়ে আস্তে আস্তে শিখবা। সময়টা যদি সঠিকভাবে ব্যবহার করো তাহলে এই 3 মাস তোমার জীবন বদলে দিতে পারে। এই 3 মাসে তোমার জীবনটা বদলে যেতে পারে। হ্যাঁ, মোবাইল দেখো, মোবাইল একটা ভালো কিছু দেখো, ওকে। মোবাইল নিয়ে বসে আসো, ঠিক আছে, মোবাইলে গেম টেম না খেলে, ফ্রি ফায়ার এগুলো না খেলে যদি একটা ভালো শিক্ষামূলক একটা ভিডিও দেখো, ওকে, ইংলিশ একটা ক্লাস দেখো, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। এই সময়টাই কিন্তু, এরপর আর সময় পাবে না কিন্তু, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি, আচ্ছা, এবার আমাদের ইংলিশ কোর্সটা নিয়ে হালকা একটু রিভিউ দিচ্ছি, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। আমাদের যে ইংলিশ কোর্সটা দেখো, আমার যদি সাধ্য থাকতো, স্বাদ আছে বাট সাধ্য নাই, আমার যদি সুযোগ থাকতো এই কোর্সটা তোমাদেরকে সবাইরে বাধ্য করতাম। 1 মাসে আমার কি পরিশ্রম তোমরা দেখছো। এখানে 2 থেকে আড়াই মাস, আমরা চেষ্টা করবো 3 মাসের আগে শেষ করার। এখানে তার চেয়ে বেশি আমার পরিশ্রম তোমরা দেখতে পাবে ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো স্টুডেন্ট এইটা করার পর 1 মাস করার পরে যদি বলে স্যার আমরা কিছুই বুঝি নাই, সুন্দর মতো তাকে কোর্স পেমেন্টটা দিয়ে দিব যে বাবা থাক, তোমার আর এখানে তোমার জন্য এটা না, কিন্তু এটা এমন একটা জিনিস, এমন একটা কোর্স, ইনশাআল্লাহ আমার রাত জাগা পরিশ্রম এই কোর্সটা এনেছি। এটা তোমাদের জন্য হতে পারে সোনার হরিণ। যারা রিডিং পারো না, স্যার যারা ইংলিশে এক্সপার্ট হতে চাও, ইংলিশ নিয়ে ভবিষ্যতে কিছু করতে চাও, বিদেশ চলে যেতে চাও, বিভিন্ন অনেকে যারা এসএসসির পর সেনাবাহিনীতে আবেদন করতে চাচ্ছ, যেইখানে যেই প্রেক্ষাপটে স্যার আমি পড়াশোনা করব না, রেস্টুরেন্টে কাজ করব, সেখানেও যদি ইংলিশ বলতে পারো, ইনশাল্লাহ ইংলিশ কখনোই তোমার সাথে বেইমানি করবে না। ইংলিশটা তোমার জীবনের প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে এটা লাগবেই লাগবে। তুমি যেখানে যাও ইংলিশ ছাড়া কোনো গতি নেই তোমার। এই জন্য এই ইংলিশ কোর্সটা আমি আনছি। এরপরে যদি তোমার জীবনে আর ইংলিশ কোর্স করা লাগে তাইলে আমি ব্যর্থ। এরপরে আর কোনো ইংলিশের আর কিছুই নাই, যা আছে
একটা 6-এর বাচ্চার সিলেবাসে যা আছে এখানে তা আছে, 7-এর সিলেবাসে যা আছে এখানে তা আছে, 9-এর সিলেবাসে যা আছে এখানে তা আছে, 8, তারপর হচ্ছে 9, 10, হ্যাঁ এগুলো সব ইন্টারের সবগুলো এখানে। স্যার ইন্টারের পরে কি ডিগ্রি সিলেবাসে যা আছে তাও এখানে আছে। ওকে, অর্থাৎ তোমাকে আর লাগবে না এই ক্লাসগুলো, আর আমরা যে শিটগুলো দিব সেই শিটগুলো শুধু প্রিন্ট করে করে সুন্দর মতো ফিন আপ করে বাসার মধ্যে রেখে দিবা, আর অবসর সময় একটু পাতাটা উল্টাইবা, পাতাটা উল্টাইয়া দেখবা, ওটা দিয়ে তুমি টিউশন করতে পারবা, ইচ্ছা মতো টাকা কামাইতে পারবা, এরপরে ওই শিটগুলো দিয়ে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে পারবা। আমি আসলে হতভাগা মানুষ, বুঝাইতে ব্যর্থ, এতদিনের কষ্ট পরিশ্রম দিয়ে স্টুডেন্টদেরকে বুঝাইতে ব্যর্থ যে আসলে আমি তোমাদের জন্য কি করতে চাচ্ছি। এরপরও স্টুডেন্ট আসলে এটা সম্পর্কে বুঝে না। এখানে দেওয়া বিকাশ নাম্বার আছে, তোমরা এখানে যে 999 টাকা মানে 1000 টাকায় কোর্স ফি পাঠানোর পরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলে আমি জাস্ট তোমাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবো। যেহেতু আমরা 100 জনের বেশি নিতে পারতেছি না, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো জাস্ট কনফার্ম করে রাখবা, আমি কিন্তু তালিকা করে রাখতেছি, কনফার্ম করে রাখবা, খুব শীঘ্রই ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করবা। ওকে, 20 তারিখের মধ্যে আমরা চেষ্টা করবো ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে 25 তারিখ থেকে ক্লাস শুরু করার। ঠিক আছে, তোমরা শুধু জাস্ট এই নামটা এন্ট্রি করে রাখো, স্যার আমি কয়েকদিন পরে ভর্তি হবো, নামটা এন্ট্রি করে রাখো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিও যে স্যার আমি আপনার এই কোর্সটা করতে চাচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিও। আশা করি জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে, বিশ্বাস করো। আমি হয়তো ওইভাবে তোমাদেরকে বিশ্বাস করাইতে পারতেছি না, বাট জীবন বদলানোর মতো একটা জিনিস নিয়ে তোমাদের জন্য আসছি। ঠিক আছে, এটা করে ফেলবা তোমরা। এরপরে আমার এখানে কি কি থাকবে, মোট 100টি ক্লাস থাকবে। কতটি ক্লাস? 100টি ক্লাস। 100টা ক্লাস যদি করতে পারো, আমরা চেষ্টা করবো আর একটু যতটুকু বাড়ানো যায় তাহলে আরও ডিটেলস শিখতে পারবা। এরপর প্রতিটি ক্লাস থাকবে 1 ঘন্টা 30 মিনিট করে, সপ্তাহে 5 দিনই ক্লাস থাকবে, রাতের বেলা। ওকে, দিনের বেলা না। ওকে, এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। আসলে আমরা চেষ্টা করবো 4 মাস দেওয়া আছে, 3 মাসের মধ্যে শেষ করার। মোট পরীক্ষা হবে 80টি। দেখো না এইভাবে পরীক্ষা দিচ্ছ, কত ভালো লাগতেছে, কত পাচ্ছ। যা শেখানো হবে ওটার উপরে পরীক্ষা হবে ইনশাল্লাহ। কত পাইছো সেটা তুমি বুঝতে পারবা। পরীক্ষাগুলো গুগল ফর্মে নেওয়া হবে, ফেসবুক প্রাইভেট সিক্রেট গ্রুপে আমাদের এই ক্লাসগুলো হবে, এবং লাইভ ক্লাস শেষে ভিডিওগুলো গ্রুপে থাকবে। স্যার আমি বাসে আসি, অসুবিধা নেই, পরের দিন ক্লাস দেখতে পারবা। স্যার আমি ট্রেনে আসি, অসুবিধা নাই, পরের দিন বা ওই সময় বা যখন খুশি। আমি তো জব করবো, স্যার আমি ক্লাস কিভাবে দেখবো, সমস্যা নাই, পরে যখন রাত 2টা 3টা 4টা 5টায় যে কোনো সময় তোমার সুবিধা মতো ক্লাস দেখে নিতে পারবা। এই ক্ষেত্রে ক্লাস মিস হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু ক্লাসগুলো থাকবে। ওকে, আর ক্লাস পরিচালনা করব আমি, এখানে আমার বিস্তারিত পরিচয় দেওয়া রয়েছে। আর এই নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, অনেক সময় তোমাদের নষ্ট করে ফেলতেছি। যদি কেউ করতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ফেলবা। আর এরই সাথে সাথে আমাদের কারেন্ট চলে গেছে, অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা আর আজকে আর কন্টিনিউ করতে পারতেছি না। ইনশাল্লাহ যদি কারেন্ট আসে তাহলে আমি চেষ্টা করব। আচ্ছা, যদি কারেন্ট আসে তাহলে আমি চেষ্টা করব 10 মিনিট বা 15 মিনিট পরে আবারও তোমাদের সাথে লাইভে আসার। আজকের মতো এখানেই চলে যাচ্ছি। আমাদের পরবর্তীতে স্লাইডে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা ছিল। আর সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের অবশ্যই প্রাণের দাবি। আর সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যাপারে আমরা অধিক বেশি কষ্ট করে যাব ইনশাল্লাহ, যেন আমরা এখানে সফল হতে পারি। সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আমি বিস্তারিত কিছু জিনিস এখানে লিখছি, কেন সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দরকার, কেন জরুরি। এই সাপ্লিমেন্টারি পরীক্ষা ছাড়া আমাদের পরবর্তী যে প্রজন্ম, যে তোমরা যারা আছো, হ্যাঁ, একটা বছর এই সামান্য 2-1 মার্কের এমসিকিউর জন্য একটা বছর কখনো কারো ভবিষ্যৎ নষ্ট হতে পারে না। এটা কখনো সম্ভব না, এটা কঠিন কালো সম্ভব না, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা অবশ্য অনেক কষ্ট পাই। বিশেষ করে কোনো স্টুডেন্ট যদি বলে যে স্যার আমি কোনো সাবজেক্টে স্যার আমার 7টা সাবজেক্টে A+ পাইছি স্যার, কিন্তু স্যার গণিতে এই এমসিকিউতে স্যার আমি 6 পাইছি 7 পাইছি, তাহলে আমার ভবিষ্যৎটা শেষ। এর চেয়ে যন্ত্রণার কিছু আছে বলো? যদি এরকম হয় যে স্যার, যদি বোর্ড আমাদেরকে বলে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া সম্ভব না, তাহলে আমরা চেষ্টা করবো যে হ্যাঁ তাহলে বোর্ড আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়েন না, আপনারা উভয় মিলে পাশ করাইয়া দেন, এমসিকিউ এবং সিকিউ উভয় মিলে আমাদেরকে পাশ করাইয়া দেন। এটা আমাদের দাবি থাকবে। যদি আপনাদের পক্ষে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে আমাদেরকে আপনারা অবশ্যই আমাদেরকে বলতে হবে যে বা শিক্ষার্থীরা, তোমাদের পক্ষ থেকে আমি কথাগুলো বলতেছি যে শিক্ষার্থীরা তোমরা শোনো, যে এই বছর আমরা সিকিউ যেহেতু তোমাদের ভালো হয়েছে, এমসিকিউটা একটু খারাপ হয়েছে, তাই আমরা এমসিকিউ এবং সিকিউ মিলে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কথাটা বলতে পারে
ওকে, তাইলে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার আমরা আর প্রয়োজন মনে করি না, ঠিক আছে। আর যদি সম্ভব হয় তাইলে আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা, আপনারা অবশ্যই যদি আপনার বোর্ডের মানে বোর্ড যদি একটু আমাদেরকে বা আমাদের বাচ্চাগুলোকে একটু সহযোগিতা করে, তাহলে আমাদের বাচ্চাগুলো খুব কঠিন একটা বিপদ থেকে বেঁচে যাবে। এই একটা বছর জীবন থেকে হারিয়ে যাবে ওদের, এই একটা বছর যদি জীবন থেকে ওদের নষ্ট হয়ে যায়, এই স্টুডেন্টরা কি করবে? খারাপ কাজে জড়িয়ে পড়বে। এই স্টুডেন্টরা কি করবে? মানে মেয়েদেরকে রাস্তা উত্তপ্ত করবে। এই স্টুডেন্টরা কি করবে? মাদকের সাথে জড়িয়ে পড়বে। কারণ একটা বছর সে আজাইলে আর কী করবে? এই জন্য আমরা চেষ্টা করবো, আমি বোর্ডকে অনুরোধ করব, আমরা অবশ্যই স্টুডেন্টগুলো আমার সাথে যোগাযোগ করতেছে, বারবার যোগাযোগ করতেছে, আমরা চেষ্টা করব তোমাদের জন্য হয়ে, তোমাদের পক্ষ থেকে হয়ে, বা তোমরাই একটা স্মারকলিপি অবশ্যই বোর্ডগুলো বরাবর দেওয়ার চেষ্টা করবে। আন্দোলন নয়, লিখিতভাবে কথাগুলো আগে বলো, বোর্ডকে অবহিত করো। তুমি হুট করে রাস্তায় নেমে গেছো এটা না, বাট তুমি আগে বোর্ডকে অবহিত করো, তোমায় কি চাচ্ছ, তোমাদের চাওয়াটা কি, তোমাদের কাজটা কি, এটা আগে তোমাকে বলতে হবে। ওকে, এরপরে তোমার পরবর্তী পদক্ষেপ। আমি এখানে বিস্তারিত লিখছিলাম, ভাগ্য খারাপ, বিদ্যুৎ চলে গেছে। তো যাই হোক, আর টেনশন করবা না। এই বছর আমি যতটুকু জানছি 10-এর মধ্যে 10টা এমসিকিউ তোমরা কথা বলো। অবশ্যই এটা 9, এটা 10 কখনো ছিল না, এটা 9 পাস, 10 না, 9 পাস এমসিকিউতে। ওকে, এরপর 7-8 যারা হয় তাদেরকে 9 দিয়ে দেওয়া হয়। এখন মেইন কথাটা হচ্ছে, তারপরেও কিছু স্টুডেন্ট এরা একটু রেজাল্ট খারাপ করছে, যেহেতু এমসিকিউ নিয়ে আমাকে বারবার বলছে যে স্যার আমরা মরে যাব স্যার, আমাদের বাঁচার কোনো উপায় নাই স্যার, আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমাদেরকে দেখার মতো কেউ নেই স্যার। বারবার এই স্টুডেন্টগুলো বারবার আমাকে এই মেসেজগুলো দিচ্ছে। তাহলে আমি মানে আসলে নিজেকে, আমি একটু ইমোশনাল মানুষ, এমনি আমার লেখালেখিতে তোমরা দেখতে পাও ইমোশনালভাবে। এরপরও তো অনেকে নানাভাবে নানা গালিগালাজ করে, নানাভাবে বলে, নানাভাবে আমাদেরকে ডাউন করার চেষ্টা করে। অন্যান্য প্ল্যাটফর্মের এরাও শিক্ষকদের নানা সামসারা নানাভাবে আমাদেরকে ঘায়াল করার চেষ্টা করে। তো যাই হোক, কারেন্ট চলে আসছে, কথায় কথায় একটু অপেক্ষা করো, আমি ওই স্লাইডটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বিদ্যুৎ চলে আসছে। আর সাপ্লিমেন্টারি নিয়ে তো কথা সব বলেই ফেলছি, আর কি আলোচনার কিছু আছে বলো? হ্যাঁ, পরীক্ষার হলে সবাই এক জাতীয় প্রশ্নই করবে। কথায় কথায় কারেন্ট চলে আসছে। ওকে, স্যার আমি সায়েন্সের ছাত্র, স্যার যদি ব্যবসা করতে চাই কুমিল্লার কোন কলেজে ভর্তি হবে? স্যার এমডি মাসুমরে ব্লক করেন। মাসুমকে? মাসুমকে রে তোমাদের এখানে? আচ্ছা, মাসুমরে জীবনে শেষ করে দিচ্ছি আমি। ওরে আমি দুনিয়া থেকে না, আমার লাইফ থেকে বিদায় করে দিলাম। মাসুম তুমি চলে যাও, এ বাবা এটা তোমার জন্য না। তুমি ঘোড়ার ঘাস কাটো, তুমি মনে হয় না পাশ চোখে দেখবা। কারণ শিক্ষকদের মনে যারা কষ্ট দেয়, এরা কখনোই কোশ্চিন কালেও ভালো কিছু তো দূরে থাক, খারাপ কিছুও করতে পারে না। ওকে, তো যাই হোক, আমরা সম্ভবত এখানেই ছিলাম, তো যেখানে ছিলাম আমরা সেখান থেকে ফিরে আসলাম। তো যাই হোক, শুরু করি। আমাদেরকে অনেক গালিগালাজ করে স্টুডেন্ট, কেন ফলাফলের জন্য ভালো কিছু কেন করি, ওটার ওদের সহ্য হয় না। এবার সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। ওকে, দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষা কেন প্রয়োজন, এটার জন্য কয়েকটা জিনিস আমি এখানে ফাইন্ড আউট করছি। যারা আমার এখানে এই পেজে সম্মানিত অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, এমনকি বোর্ডেরও অনেক সম্মানিত আমার শ্রদ্ধেয় শিক্ষকবিন্দু রয়েছে আমার এই পেজে। এখানে অবশ্যই উকিল ব্যারিস্টার থেকে শুরু করে অনেকে এখানের মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে সম্মানের সাথে একটা কথা বলবো, আমার কেন তো মাথা ব্যথা, একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনার কেন তো মাথা ব্যথা এটা নিয়ে। তো আমরা তো আসলে পজিটিভ থিঙ্কিংয়ের লোক, আমরা সবসময় পজিটিভ চিন্তা করি।
আমরা ভার্সিটি লাইফে যখন 6-7 সাবজেক্ট পরীক্ষা হয়, তো 3 সাবজেক্ট পর্যন্ত যারা ফেল করে এদেরকে আমরা উঠাই, উপরের দিকে উঠাই, বা আপনারা স্যারেরাই উঠানোর পরে পরের বছরের সাথে এই 3-4 সাবজেক্ট পরীক্ষা দেয়। তো এটা কি ইন্টারে করা যায় না? অবশ্যই যায়। তো এই 3-4 সাবজেক্ট ওরা বা 2 সাবজেক্ট ফেল করলে এটা ইন্টারে ভর্তি হলো, আবার এসএসসির সাথে ওটা দিয়ে দিল। কত ভালো সিস্টেম, তাই না? এটা করা গেলে অনেক ভালো হয়। আর যদি এটা করা নাও যায় তাহলে চেষ্টা করা হোক যে সিকিউ এবং এমসিকিউগুলো মিলিয়ে কি পাস দেওয়া যায় কি না এই বাচ্চাদেরকে। আর আপনার সন্তান হলে আপনারা করতেন না? অবশ্যই তো করতেন। এটা তো আমার ভাই, এরা আমাদের সন্তান সমতুল্য, আমরা কেন এটাকে পজিটিভলি নিতে পারবো না? এটা আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন অবশ্যই থেকেই যায়। আর আমরা বলি কেন আমাদের এটা দরকার। দেখো, একটি খারাপ দিনের ভবিষ্যৎ নষ্ট হওয়া ঠিক না। একটি খারাপ দিন বলতে একটা খারাপ পরীক্ষার কারণে কারো ভবিষ্যৎ নষ্ট হওয়া ঠিক না। ওকে, এরপরে অনেক শিক্ষার্থী অসুস্থতা, দেখো অসুস্থ, ওই সময় অসুস্থ আছিল কোনো কারণে, বাবা মারা গেছে, এমনও শিক্ষার্থীদেরকে আমি দেখেছি ওদের বাবার লাশ, ওই বাচ্চাটা জানাজাও দিতে পারে নাই, জানাজাও সে দিতে পারে নাই, পরীক্ষার হলে চলে আসছে। আর বাড়িতে বাবার লাশটা চাচারা সবাই মিলে জানাজা দিয়ে কবরস্থ করা হয়েছে, বাট ও দেখে নাই শেষ সময়ে তার বাবাকে কিভাবে কবরস্থ করা হয়েছে, কিভাবে জানাজা দেওয়া হয়েছে সেটা দেখে নাই, সে পরীক্ষার হলে চলে আসছে। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে। ওই ছেলেটা বা ওই মেয়েটা, ওর মন কি পরীক্ষার মধ্যে আছে? তোমরা বলো, আছে? ওটা কোশ্চেন কালো সম্ভব না, নাই। তাহলে ওই ছেলেটার তো ওই যে অসুস্থতার কারণে সে তো পরীক্ষা ঠিকমতো দিতে পারে নাই, কারণ ওটা ভাগ্য। এরপরে মানসিক চাপ, পারিবারিক সমস্যার কারণে 1টি বা 2টি বিষয়ের পরীক্ষা ভালো দিতে পারে নাই। পারিবারিক সমস্যা, অনেকের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ির লোকজন চাপাচাপি করে, অনেক ভেজাল করে, বিশ্বাস করবানি, অনেক ভেজাল করে। কিসের পড়াশোনা করে কয়জনে কি করছে, পড়াশোনা বাদ দাও জীবনে, এইসব পড়াশোনা করে কোনো লাভ নাই। ওকে, ওই মেয়েটা, আমার সাথে একটা মেয়ের অবশ্যই সে আমাকে মেসেজ করছে যে স্যার, আমি কানে হেডফোন লাগিয়ে আপনার ক্লাস দেখছি, আপনার পরামর্শগুলো দেখছি, দেখে স্যার বিশ্বাস করবেন ভাবছিলাম পড়াশোনা করতেই পারবো না, কিন্তু এত বেশি উৎসাহিত হয়েছি, এত বেশি আগ্রহী হয়েছি স্যার, এটা বলে আপনাকে বোঝাতে পারবো না। কত সুন্দর করে সে কথাগুলো লিখছে আমার প্রতি, যে স্যার আপনি আমাদেরকে উৎসাহিত করার কারণে আমার পক্ষে এটা সম্ভব হয়েছে, এই জন্য চিন্তা করলাম সংসার যাক, কিন্তু আমি আমার এই ক্যারিয়ারটাকে ধরে রাখি। ওকে, তো এই জন্য অনেকে ভালো পরীক্ষা করে দিতে পারে না, অনেকে খুব মানসিকভাবে চাপ দেয়, অনেক খারাপ কথা বলে, এই জন্য পরীক্ষা। তো এটার জন্য কি তার ভবিষ্যৎ নষ্ট হবে কি না, এটাও আমি প্রশ্ন রাখলাম। এরপরে একটি ভুলে যদি পুরো বছর নষ্ট হয় তাহলে সেটা অমানবিক এবং অন্যায়। অমানবিক, দেখো আমি কোন শব্দ চয়ন করছি, সেটা অমানবিক এবং অন্যায়। অনেকে সেট কোড ভুল হয়ে গেছে, স্বাভাবিক, এর কারণে কি তার রেজাল্টটা বাতিল হবে? সেট কোড কি আসে বা যায়, সেট কোড তো তেমন কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি যারা শিক্ষকরা খাতা সাইন করে ওরা একটু যদি খেয়াল করতো তাহলে তো আর সেট কোডটা হইতো না, তাই না? এই ভুলটা, তবে সেট কোড কিন্তু আবার অন্য ক্ষেত্রে কিন্তু মেজর একটা ভুল। এরপরে বিষয় কোড ভুল হয়ে গেলে এই জিনিসগুলো যদি টিচাররা ওইভাবে গার্ডের যারা থাকে তারা একটু ভালো করে দেখলে আশা করি সমস্যাগুলো হওয়ার কথা না। এরপরে শিক্ষা জীবনের গতি ধরে রাখা। সাপ্লিমেন্টারি পরীক্ষায় সুযোগ পেলে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে সময় মতো, দেখছো? এতে তাদের শিক্ষা জীবনে 1 বছর পিছিয়ে পড়তে হবে না। এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা না দেখ, সিকিউ এমসিকিউ মিলিয়ে পাশ দিয়ে দেখ, এটাই তো আমাদের কথা, তাই না? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে দেখো, এবার সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলে কি কি আর লাভ হতে পারে। 1 নম্বরে লাভ হতে পারে ড্রপ আউট রেট কমে যাবে, কেউ ড্রপ আউট হবে না, মানে ফেল করবে না, মানে সবাই পাস করে যাবে আর কি। হ্যাঁ, যারা ফেল করে মনোবল হারিয়ে ফেলে তাদের মধ্যে অনেকেই পড়াশোনা ছেড়ে দেয়, দেখছো? যারা এখানে ফেল করবে, ফেল করার ফলে কিন্তু ওরা পড়াশোনা ছেড়ে দেয়, ওরা পড়াশোনা বাদ দিয়ে দেয়, কইবা না জীবনে পড়াশোনা করবো না, পড়াশোনা করে কয়জনে কি করছে, শেষ, পড়াশোনা বাদ। এরপরে সাপ্লিমেন্টারি সুযোগ থাকলে তারা নতুন আশায় এগিয়ে যাবে। এই সাপ্লিমেন্টারি যদি একটা সুযোগ থাকে তারা অবশ্যই নতুন একটা মনোবল নিয়ে সামনের দিকে এগোবে। এখন অনেকে প্রশ্ন করে যে স্যার আপনি যে এদের পক্ষে সাফাই গান, আমাকে প্রচুর পরিমাণে ইনবক্সে মেসেজ দিয়ে গালাগালি করে, কিসের সাপ্লিমেন্টারি, কিসে কি, এরা সারা বছর পড়াশোনা করে নাই, এরা টিকটক প্রজন্ম, এরা টিকটকের পিছনে সময় নষ্ট করছে, এরা সারাক্ষণ ইউটিউব ফেসবুক নিয়ে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ছিল, আর আপনি এদের পক্ষে সাফাই দেন, ইচ্ছা মতো গালি দেয় আমার, বিশ্বাস করবেন দেখা মতো আমাদেরকে। এখন প্রশ্ন হইল, সবাই তো আর এই কাজে না, এখানে যত সামান্য থাকতে পারে,
তো ভালো যে মেয়েটা যে 7 সাবজেক্টে প্লাস পাইছে, সে টিকটকের পিছনে পড়ে কি 7 সাবজেক্টে প্লাস পাইছে? তোমরাই বলো। তাহলে এই কেন আমাদের এত অবিচার, এত অন্যায়? তোমরাই বলো। তাহলে এটা ভাগ্য যে কোনো কারণে তার একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে, এই জন্য সাপ্লিমেন্টারি দরকার। ওকে, এরপরে আসে মনোবল এবং আত্মবিশ্বাস ফেরাতে সহায়ক। পুনরায় চেষ্টা করার সুযোগ থাকলে শিক্ষার্থীরা নিজের ভুল থেকে শিখে আগ্রহী হয়। হ্যাঁ, সে ভাবে যে কি রে, আমি তো এমসিকিউতে খারাপ করছি, তাহলে পরের বারে পরীক্ষা থাকলে আমি এমসিকিউতে ইচ্ছা মতো ভালো করার চেষ্টা থাকবে। তার মানে ভুল থেকে শিখা যায় এখান থেকে। ওকে, এরপরে এতে আত্মবিশ্বাস বাড়ে। আর আত্মবিশ্বাস বাড়ায় না যত ট্যাবলেট, যত মেডিসিন, এই তো সব আমি দিয়ে দিচ্ছি তোমাদের উদ্দেশ্যে। এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তো জীবনের প্রতি তোমার ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি তৈরি হয়, তাহলে তো তোমার সাপ্লিমেন্টারি পরীক্ষাটা অবশ্যই দরকার। এবার আসি আমরা আরও কিছু প্রশ্ন এখানে আমরা আলোচনা করি। সময় এবং জীবনের অপচয় রোধ করে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা। যেমন পুরো বছর অপেক্ষার বদলে যদি কয়েক মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়, তাহলে শিক্ষার্থীরা সময় বাঁচিয়ে আবার মূল ধারায় ফিরতে পারবে। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা এমন সুযোগ থাকে, যেমন ভারতে, পাকিস্তান, নেপালে, হ্যাঁ, এই জাতীয় পরীক্ষাগুলো রয়েছে। অর্থাৎ স্টুডেন্টদেরকে ওরা কি করে না, নিরুৎসাহিত করে না। ওকে, ওখানে এই জাতীয় পরীক্ষাগুলো রয়েছে। বিশ্বের অনেক দেশে এই শিক্ষার্থীদের জন্য রিটেক বা সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ থাকে। বাংলাদেশেও এমন ব্যবস্থা চালু হলে শিক্ষা ব্যবস্থা আরও মানবিক এবং আধুনিক হবে। অবশ্যই, কেন, আমরা সবাইকে নিয়ে সামনের দিকে এগোতে চাই। আমরা সবাইকে নিয়ে সামনের দিকে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে চাই। সবাইকে হাতে হাত রেখে সামনের দিকে আমরা এগোতে চাই, চাই না? পিছিয়ে ফেলে তো চাই না। আমার একজন বন্ধু বা বান্ধবী, সে পড়ে তাকে আমি পাশ করব, আমি সবাইকে মিষ্টি বিতরণ করব, আর তার ঘরের মধ্যে কি জানি বলে শোকের ছায়া নেমে আসবে। তুমি এইদিকে মিষ্টি বিতরণ করতেছো, আর সে ফ্যানের সাথে ওইদিকে বাসার মধ্যে ঝুলে আস। আফসোস এই জাতির জন্য। এই মেয়েটারে, আহারে, ইংলিশ সেকেন্ড পেপারের দিন একটা মেয়ে, কত সুন্দর একটা মেয়ে, আল্লাহ, আফসোস এই মেয়েটা ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার খারাপ হয়েছে বলে আহারে ফ্যানের সাথে ফাঁস দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করছে। আহারে, কত মায়া লাগছে আমার, বিশ্বাস করবানি। তাহলে এই যে একটা মেয়ে, এইবার সেটা হবে পরীক্ষার ফলাফল দেওয়ার পরে। খারাপরা তো আর আত্মহত্যা করে না, যারা মোটামুটি একটু খারাপ, খারাপ বলতে একটু কম পড়াশোনা করছে, তারা বলবে না পরের বছর দিয়ে দিব, সমস্যা কি। আর যে সবচেয়ে ভালো পড়াশোনা, রাতের পর রাত জাগছে, দিনের পর দিন রাত একাকার করে পড়াশোনা করছে, হ্যাঁ, সারাক্ষণ প্রাইভেট পড়ছে, কোচিং করছে, সার্বক্ষণিক পড়াশোনার পেছনে। বাবা মা বলে কিরে এবার একটু ঘুমাইতে আয়, সে বলে না মা আমার আরেকটু পড়া বাকি আছে, না বাবা আমার আরেকটু পড়া বাকি আছে, আমি পড়ে ঘুমাবো। সারা রাত ওর রুমে লাইট জ্বলতে থাকে, পাখা জ্বলতে থাকে, সারাক্ষণ সে পড়াশোনা করে, রাত 12টা কি 1টা 2টা 3টা পর্যন্ত পড়ে। যখন এই কোনো কারণে দুর্ঘটনাবশত প্রশ্ন একটু কঠিন হলে বা মোটামুটিভাবে কোনো কারণে সে যদি একটু ফেল করে ফেলে, এই মেয়েটা কি অবস্থা হবে। সে সব সাবজেক্টে প্লাস, বাট ইংলিশে F। ওই তো গলায় ফাঁস দেওয়া ছাড়া তার গতি থাকে না, সেই তো মারা যায়। মারা যায় তো কারা? এরাই তো মারা যায়। কোনো দুর্বল স্টুডেন্ট কিন্তু মারা যায় না, যারা একদম ভালো মানের স্টুডেন্ট তারাই কিন্তু মারা যায়, তারাই কিন্তু আত্মহত্যার পথ বেছে নেয়। আরে এত কষ্ট করলাম পৃথিবীতে, এত কিছু করলাম, করেও যদি আমি আমার সেই কাঙ্ক্ষিত ফলাফল না পেলাম, তাহলে এই জীবন রেখে কি লাভ হবে? তারা সুইসাইড করে ফেলে, আত্মহত্যা করে ফেলে। হৃদয়ের একদম গভীর থেকে, আর হৃদয় থেকে রক্তক্ষরণ হয় এই কথাগুলো শুনলে। আসলে তো এদেরকে একটু সুযোগ আমাদের দেওয়া উচিত। বোর্ডগুলো যদি একটু বিনয়ের সাথে এই জিনিসগুলো একটু ভাবে যে আমরা সাপ্লিমেন্টারি নামক একটা পরীক্ষা নেওয়া উচিত, হ্যাঁ, এরপরেও সে আত্মহত্যা করলে সেটা তার ব্যাপার, হ্যাঁ, তারপরে যদি সে পাস না করতে পারে সেটা তার ব্যাপার। এরপরে সিকিউ এমসিকিউ যদি বলা হয় যদি না আমাদের এই সাপ্লিমেন্টারি আমরা নিব না, তাহলে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস করাক। এরপর যদি ফেল করে তার সেটা কপালের দোষ, সেটা তো আর আমাদের বোর্ডেরও কোনো দোষ নাই। আপনারা যারা সম্মানিত শিক্ষকরা কাজ করেন তাদেরও দোষ নাই, এটা অবশ্যই বোর্ডেরও কোনো এখানে মাথা ব্যথা নাই, সে নিজের দোষে নিজেই সমস্যা করছে। তো যাই হোক, আমি আসলে অনেক কথা বলতে গেলে, আমি এমনি ইমোশনাল মানুষ, তোমরা আমাকে এমন কোনো কথা বলবা না, এমন কিছু জিজ্ঞেস করবা না। আমি 7 পাইলে পাস, ফিজিক্সে 6 পাইলেও পাস, বোকা ফলাফল বুঝাইতে পারি না।
আচ্ছা আমি ওকে তোমাদের যত প্রশ্ন আছে আমি প্রশ্নের উত্তর শুনবো। অঙ্কিত দেবনাথ আমার খুব প্রিয় স্টুডেন্ট। অঙ্কিতে মাঝে মধ্যে যারা উল্টাপাল্টা কমেন্ট করে তাদেরকে অনেক কিছু বলে। হ্যাঁ, এখানে অনেকজন আছে। আজকে দেখলাম গীতা রানী নামে এক, আমি ওনাকে অনেক বেশি রেসপেক্ট করি, খুব ভালো লিখেছে। আর তোমরা যে রিভিউগুলো দিচ্ছ, ফেজের মধ্যে রিভিউ দেওয়া যায়। হ্যাঁ, রিভিউ নামে একটা অপশন আছে, ওখানে রিভিউ দিবা, মানে আমি কেমন, আমার ক্লাস কেমন লাগে, তো সেখানে রিভিউ দেওয়ার চেষ্টা করবা। তাহলে এতে করে কি তোমাদের প্রতি আমার পজিটিভিটি আরও বেশি বেড়ে যায়। মাঝে মধ্যে তোমাদের সাথে আসবো, ক্লাস নেব ইনশাল্লাহ। আর অবশ্যই অনেক বেশি তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা তো থাকবেই, থাকবে না? অবশ্যই তো থাকবে, কারণ তোমরা অনেক কষ্ট করো, কষ্ট করে এই পর্যন্ত আসছো। আর অবশ্যই কথা বললে তো অনেক কথা আসে, আর আমি হয়তো ইমোশনাল হয়ে যাবো, এই জন্য আর কোনো কথা বলতেছি না। বাট এই কথাটা বলতে চাচ্ছি যে এই যে আমার ফোন নাম্বারটা তোমরা একটু রেখে দাও, তোমাদের যে কোনো প্রয়োজনে কাজে লাগবে। আমার তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আর তোমরা যারা অবসর সময় ইংলিশ শিখতে চাও, এইখানে এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ ইংলিশের জন্য অবশ্যই ভর্তি হয়ে যাবে। আমি তো বারবার বলতেছি, আমার যদি সাধ্য থাকতো তোমাদের সবাইকে নিতাম, বাট সেই সাধ্য তো আমার নাই। অবশ্যই তোমরা আগে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবা। 25 তারিখ থেকে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছ তোমরা। এই অবসর সময়টা কাজে লাগবে, এটা শিখতে পারবা জীবনে, এটা অনেক কাজে লাগবে। এখন বুঝতে পারো না এখানে কি আছে, তোমরা অনেকে প্রশ্ন করো স্যার এগুলাতে কি জিনিস আছে, এই যে এগুলাতে কি জিনিস আছে, কি নাই সেটা বলো, এগুলাতে কি নাই সেটা বলো। দেখো এখানে কি নাই, অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স। আমি জানি তোমরা কিছুই পারো না, আমি ওইভাবে শেখাবো। একদম ছোটো বাচ্চাকে যেভাবে মা ভাষা শেখায় এইভাবে সেখানে শিখতে পারবা। একদম প্রথম লেকচারে তোমরা অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা পাবা, পরে পার্ট অফ স্পিচ সম্পর্কে ধারণা পাবা। দেখো এখানে জীবনের সব এইটুকু পর্যন্ত কিন্তু বেসিক, একটা ছোটো বাচ্চার যেগুলো শেখানো দরকার হয় এই পর্যন্ত কিন্তু বেসিকের ক্লাস কয়টা? টোটাল 23টা। 30টা হলে 30টা নিব, এটা বেসিক। এটা 6 যে ভর্তি হয়েছে সেও শিখতে পারবে, 7 যে ভর্তি হয়েছে তারও শিখতে পারবে। এই জন্য আমি বলি আমার এই কোর্সটা যে শুধু যে এসএসসির পরে তোমাদের জন্য তা না, এটা 6, 7, 8, 9, কারণ সব প্রত্যেক ক্লাসের গ্রামার এখানে রয়েছে, এরপর ইন্টারের গ্রামারটাও এখানে রয়েছে, সব কিছু এখানে আছে। হ্যাঁ, আপনাদের যে বাচ্চাগুলো যদি সারা 6, 7, 8, 9-এ পড়ে তাদেরকেও এখানে যুক্ত করে দিবেন, ওরা অধিক বেশি শিখতে পারবে। আপনার অন্য কোথাও ওদেরকে নিয়ে টেনশন করতে হবে না। এরপরে দেখেন এখানে অ্যাডভান্স গ্রামার, এখানে অ্যাডভান্স যে গ্রামারগুলো দেখেন, এগুলো চাকরির পরীক্ষাতে প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা সেক্টরে এগুলো কাজে লাগে। তাহলে এই যে দেখেন বেসিক সেন্টেন্স প্যাটার্ন, অনেকে সেন্টেন্স তৈরি করতে পারে না, এই ক্লাসের মাধ্যমে ওরা সেন্টেন্স তৈরি করতে পার্বে। কি চিন্তা করে, বাংলা চিন্তা করবে আর সেন্টেন্স হয়ে যাবে ইংলিশে, ইংলিশ চিন্তা করবে সেন্টেন্স হয়ে যাবে বাংলায়, সেটা এটার মাধ্যমে আমরা শিখতে পারবো। পার্ট অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত ধারণা, কোনটা কোন পার্ট অফ স্পিচ এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। টু বি ভার্ব কীভাবে প্রিন্সিপাল ভার্ব হিসাবে কাজ করে, ডিটারমাইনার সম্পর্কে ধারণা, ক্লজ সম্পর্কে, প্রেস সম্পর্কে, মডিফায়ার সম্পর্কে, এটা এইচএসসির টপিক। মডিফায়ার সম্পর্কে এখানে বিস্তারিত ধারণা পাবো। প্যারালিজম, ইনভার্সন, রিডান্ডেন্সি, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এমবেডেড কোয়েশ্চেন, হ্যাঁ, এমবেডেড সেন্টেন্স, সাবজাংটিভ, জেরান্ড পার্টিসিপল, ইনফিনিটিভ, কমপ্লিটিং সেন্টেন্স, কজিটিভ ভার্ব, ওকে, সিকোয়েন্স অফ টেন্স, মডেলস ইন ডিটেলস, ন্যারেশন, কানেক্টার্স, লিঙ্কিং ওয়ার্ড, ভোকাবুলারি, অ্যানালজি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে শুরু করে অনেক। এরপরে আমাদের গ্রামারে কী মিস্টেক রয়েছে বিস্তারিতভাবে এখানে শিখতে পারবা। তো আমি অনেক কথা বলছি তোমাদের সাথে, ইনশাল্লাহ আজকে আর আলোচনা করতে চাচ্ছি না। এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, ইনশাল্লাহ। আর ক্লাসগুলো হবে প্রাইভেট গ্রুপে, সিক্রেট গ্রুপে ক্লাস হবে, যে গ্রুপে শুধু যারা টাকা দিবে তারাই ভর্তি হতে পারবে, তারাই থাকবে, এছাড়া অন্যদের তো থাকার এখানে সুযোগই নেই। ইনশাল্লাহ তোমরা আমাকে এমন মানুষ হিসাবে পাবে, বাড়িতে যেমন প্রাইভেট টিচার রাখো না, মনের সব কথা বলতে পারো, ইনশাল্লাহ আমাকে ওইভাবে তোমরা পাবে এই কোর্সের মাধ্যমে। মনের যত কথা আছে সব অবশ্যই বলতে পারবা, আমার কাছ থেকে সমাধানও তোমরা পাবে ইনশাল্লাহ। তাহলে দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করে তুমি ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করো। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে আমার। অবশ্যই তোমাদের কনফিডেন্সের লেভেল আমি ইনশাল্লাহ বাড়িয়ে দিব, মাঝে মধ্যে পোস্ট করে, মাঝে মধ্যে আমার সাথে অবশ্যই যুক্ত থাকবে। যে কোনো বিষয়ে একদম পরীক্ষার ফলাফল পর্যন্ত থাকো না, তখন দেখো যে আমার অ্যাক্টিভিটিটা কী। ভালো থাকো, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। অনেক বেশি তোমাদেরকে মিস করব, অনেক বেশি তোমাদেরকে
অবশ্যই আমি মিস করতেই থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।